বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি তথা 22 লাখ সরকারি কর্মচারীদের পক্ষে জানাই অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। তার পুনরুজ্জীবিত করবেন বলে আমরা প্রত্যাশা করি এবং সরকারি কর্মচারীদের, সরকারি চাকরিজীবীদের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটবে, এমনটাই আমরা আশা করছি। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিন। আমরা আজকে অনেক খুশি, কেননা আমরা দীর্ঘদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। দীর্ঘ ৩৫ বছর, ভাবা যায় একটানা ৩৫ বছর নারী নেতৃত্ব আমাদের বাংলাদেশ পরিচালনা করেছেন। সেই দীর্ঘ ৩৫ বছর পরে আমরা মাননীয় তারেক রহমান দেশনায়ক, যাকে আমরা পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি এবং যার উদার মন মানসিকতা দেখে সত্যি আমরা মুগ্ধ। কেননা আমরা দূর থেকে আসলে অনেক কিছুই শুনি, অনেক কিছুই দেখি, অনেক কিছুই বুঝি, আবার অনেক কিছুই আমরা বুঝতে পারি না বা দেখতে পারি না, যেটা বাস্তব অনেকটাই আসলে অনেকের চোখের অন্তরালে থেকে যায়। যেমনটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী একজন জনাব তারেক রহমান নির্বাচনে জয়লাভ করার পর এবং শপথ গ্রহণ করার আগ দিন পর্যন্ত তিনি, আমরা গতকালকেও দেখেছি যে তিনি নিজে স্বেচ্ছায় জামাতে আমিরের বাসায় গিয়েছেন, নাহির ইসলামের বাসায় গিয়েছেন এবং আরো কয়েকজনের বাসায় তিনি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, যেটা অতীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো দেশের প্রধানদেরকে এই কালচারটা আসলে আমরা দেখিনি। তো সেই হিসাবে অনেক মানে ভাগ্যবান যে এমন একজন প্রধানমন্ত্রী আসলে সত্যি আমরা পেয়েছি। সবাইকেই বলবো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং আমরা এই জনাব তারেক রহমান এবং আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনি দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাকে লাল সালাম। সেই সাথে আপনার কাছে আমরা প্রত্যাশা করব যে আমাদের কর্মচারীদের দীর্ঘ 10 বছরের যে লাঞ্ছনা বঞ্চনা, আমাদের যে দাবির, সেটার অবসান আপনি ঘটাবেন। আমরা আশা করব আপনার প্রথম সংসদ অধিবেশনেই আপনি আমাদের সেই 10 বছরের চাওয়া নবম পে স্কেলকে আপনি পাশ করবেন সংসদে, মহান সংসদে আমাদের সেই বিল পাশ হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা চাই যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের চাওয়া ছিল জানুয়ারি 26 থেকে কার্যকর, আমরা সেই হিসাবেই কার্যকর চাই। যদিও এটা যদি আগামী জুলাই থেকেও বাস্তবায়ন করা হয় তবুও আমরা অসন্তুষ্ট হব না, কেননা যেহেতু সরকার গঠন করেছে ফেব্রুয়ারিতে, সেই হিসাবে পিছন থেকে তারা দিবেন কিনা এটা আসলেই একটা চিন্তার বিষয়। তো যাই হোক, আমরা চাইব আগামী জুলাইতে, আগামী যে 1 জুলাই আগামী যে বাজেট এবং আগামী যে অর্থ বছর একেবারে সম্পূর্ণ না হলেও আংশিক আপনারা বাস্তবায়ন করবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং জোর দাবি জানাচ্ছি। কেননা হয়তো নতুন সরকার হিসেবে শপথ নিয়ে নতুন সরকার গঠন করে আপনারা অনেক কিছু আপনাদেরকে সহ্য করতে হবে, দেশের আর্থিক অবস্থা আরো অনেক কিছু বিষয় আছে, যার কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে অন্তত আংশিক হলেও জুলাই থেকে যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়। যারা আমার লাইভে আছেন সবাইকে বলবো যে প্রিয় ভাই, আমরা এই মুহূর্তে আমরা রাস্তায় কোনো আন্দোলন কর্মসূচি দিতে না পারলেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা আন্দোলন করতে পারি। সোশ্যাল মিডিয়াতে আপনাদের লেখনী দ্বারা আমরা যে লেখি, আমাদের লেখনী দ্বারাও আমাদের দাবিগুলি কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কিন্তু পৌঁছাতে পারি। আপনারা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনার দাবিটা প্রচার করেন, সোশ্যাল মিডিয়ায় সবাই যদি আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দাবির কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। কেননা সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন এমন একটা যুগ
এমন একটা সময় যখন আমাদের এই দাবিগুলি পৌঁছাতে চিঠি লাগে না, পত্র লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট মিডিয়াতে আপনারা তুলে ধরবেন আর সেগুলিকে ভাইরাল করবেন। প্রচার করতে হবে, আমাদের দাবির কথাগুলিকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। আরেকটা কথা আমি আপনাদেরকে যেটা স্পষ্টভাবে বলতে চাই, যে আপনারা দেখেছেন দীর্ঘকাল থেকে আমরা এই পে স্কেলের জন্য আন্দোলন সংগ্রাম করছি। সেই আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন যে যখন আমরা প্রোগ্রাম থ্রো করেছি, মানববন্ধন কিংবা অন্যান্য কর্মসূচি, তখন আপনাদেরকে আমরা মাঠে পাইনি, তেমন কেউ আপনারা মাঠে আসেননি। তার আরেকটা কারণ ছিল, আমাদের সাংগঠনিকভাবে আমাদের শক্তি ছিল না। তার মানে আমাদের সংগঠন ছিল, কিন্তু সংগঠনগুলির কোনো বেস ছিল না, সংগঠনগুলির ভিত্তি ছিল না। আমাদের সংগঠন, অনেক সংগঠন আছে, কিন্তু মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে আমাদের কোনো শাখা কমিটি নেই। তাই আমরা তারুণ্যের জয় করার জন্য, আমরা তারুণ্যের জোয়ার ঘটানোর জন্য আমরা চাই এই যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, এবং আপনারা সেই সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আপনারা সেখানে উপকমিটি বা সাব কমিটি বা শাখা কমিটি গঠন করুন। যে এই কমিটিগুলি যদি গঠন হয়, তাহলে কিন্তু আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হব, এবং যে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করলে সেই সংগঠনের মাধ্যমে আমরা সবাইকে উপস্থিত পাব। যত তৃণমূল পর্যায়ে শাখা কমিটি গঠিত হবে, অর্থাৎ একটা গাছ যখন হয়, সেই গাছের শাখা প্রশাখা যত বিস্তৃত হবে, ওই গাছটা তত মজবুত হবে। এটা আপনাদের সকলেরই কথা। এজন্য আপনারা প্রতিটা জেলা উপজেলায় 31 সদস্য বিশিষ্ট উপজেলা দপ্তর অফিস, এগুলোতে 31 সদস্য বিশিষ্ট কমিটি, আর যদি জেলা কমিটি হয় তাহলে সেটা 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে। আমার পেজে একটু আগেও আমি কমিটির রূপরেখা দিয়েছি, কি কি পদ থাকবে, জেলায় কোন কোন পদ থাকবে, উপজেলায় কোন কোন পদ থাকবে, সেটার একটা রূপরেখা আমরা পোস্ট করে দিয়েছি। যেই পোস্ট অনুযায়ী আপনারা জেলা কমিটি কিংবা উপজেলা কমিটি কিংবা দপ্তর অধিদপ্তরে আপনারা কমিটি গঠন করতে পারেন। দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিটি গঠন করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের সাব কমিটি যত দ্রুত গঠন হবে, তত আমরা আন্দোলন সংগ্রামের কাজ শুরু করতে পারবো। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে না হয়ে আমরা কিন্তু আর কোনো আন্দোলনে যাচ্ছি না, কারণ ওই মেরুদণ্ডহীন যে সমস্ত ফ্যাসিস্ট আলা নেতাদের পিছনে আমরা আর কোনো আন্দোলন সংগ্রাম করব না। তাদের পিছনে আন্দোলন সংগ্রাম করে আপনারা দেখেছেন, আজকে কিছু কথা আসলে না বললেই নয়। আপনারা জানেন যে আমরা 5ই ডিসেম্বর আমরা সারা দেশের মানুষকে আহ্বান করে প্রায় 3 লক্ষাধিক মানুষ 5ই ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আপনারা এসেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো কর্মসূচি নেতারা দিতে পারেনি, কেননা তাদের পিছু টান ছিল। তাহলে যারা 5ই ডিসেম্বর কর্মসূচি, এতগুলি লক্ষাধিক মানুষ কর্মসূচিতে এনে তারা কর্মসূচি দিতে পারে না, সেই সমস্ত নেতাদের পিছনে ঘুরে কি লাভ হবে? আবার দেখেন, আমরা অনেক আগে থেকেই বলতেছিলাম, এই যে 6 তারিখে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে, এটা আমরা অনেক আগে থেকে দেওয়ার জন্য বারবার বলেছি, কিন্তু যেখানে 12 তারিখ নির্বাচন, সেখানে 6 তারিখে এরকমের একটা কর্মসূচি কিভাবে ঘোষণা করে? আমরা নিরুপায় হয়ে পালন করেছি। হাসান কামরুল এই অসভ্যটাকে আগে ব্লক করে নেই। আমরা নিরুপায় হয়ে এই কর্মসূচিগুলি আমরা পালন করেছি, কিন্তু আপনারা দেখেছেন যে গত 6 ফেব্রুয়ারি প্রায় 3 লক্ষের উপরে কর্মচারীরা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারপরে এই কর্মসূচিতে এসেছে, কিন্তু আমরা কি করলাম? আমরা বিকেলবেলায় তাদেরকে কর্মসূচি স্থগিত করে দিয়েছি। অথচ আগের দিন কথা হয়েছে, মিটিং হয়েছে যে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে তার পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে নেবে, কিংবা কেউ যদি চাপে থাকে তাহলে পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে যাবে। কিন্তু আমাদের শীর্ষ নেতারা কি করলো? কারো সাথে যোগাযোগ করলো না, কারো সাথে আলাপ আলোচনা না করেই
তারা হুট করে এসে কর্মসূচি স্থগিত করে দিল। আর সেখানের উপস্থিত কর্মচারীরা তাদেরকে দালাল দালাল বলে ভূষিত করলো। দালাল উপাধি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘাট ধাক্কা দিয়ে এক প্রকার তারপর তাদেরকে বের করে দিল। তাহলে এই নেতৃত্বের কি দাম আছে? আমার নেতাকর্মীরা যদি আমাদেরকে দালাল বলে অভিহিত করে, তাহলে সেই নেতৃত্বের কি দাম আছে? এমন নেতা হতে চাই না আমরা এমন নেতা হতে চাই না। প্রয়োজনে আপনাদের মতো হাত গুটিয়ে ঘরে বসে থাকবো।